সবাইকে শুভ সন্ধ্যা। অনেকদিন পরে লাইভ করতে এলাম। অনেকদিন অফ ছিলাম, তো ফিরে এলাম আবার। আজকে আমি একটা নতুন অধ্যায় শুরু করছি। जो मैं चला रहा था कुछ दिनों से, पौराणिक कहानियों की जो अध्याय चला रहा था, সেটাকে টেনে নিয়ে আমি আজকে একটা নতুন অধ্যায় শুরু করছি। প্রাচীন ভারতীয় বিদুষী বা ভারতীয় বিদুষী, ধীরে ধীরে হয়তো কিছু বর্তমানকালে বিদুষী রমণীদের নিয়েও আমি কথা বলবো যতটা জানি। আমি শুরু করব ভেবেছিলাম অন্য একজনকে দিয়ে, একজন বিদুষীর মহিলাকে দিয়ে, কিন্তু আমি শুরু করলাম আজকে আরেকজনকে দিয়ে। অপালা, লোপামুদ্রা, ঘোষা, মৈত্রেয়ী, গার্গেয়ী, এদের সবার নাম আমরা শুনেছি। তো এদের মধ্যে দেবী লোপামুদ্রাকে দিয়ে আমি প্রথমে শুরু করব ভেবেছিলাম, কিন্তু পরে আজকে আমি একটা পত্রিকা দেখলাম, সাপ্তাহিক বর্তমান। সাপ্তাহিক বর্তমানে খুব সুন্দর করে আমি দেখলাম আমাদের একজন বিদুষী ভারতীয় খনা, ওনার সম্বন্ধে বেশ কিছু কথা বলা আছে। তো রাজা বিক্রমাদিত্যের প্রশ্ন ছিল একসময়, আকাশে গ্রহ তারার সংখ্যা কত? কেউ গণনা করে বলতে পারবে? বিক্রমাদিত্যের রাজসভায় বরাহ পণ্ডিত উত্তর খুঁজতে কাহিল হয়ে গেছিলেন। বরাহ মিহির, বরাহ পিতা এবং মিহির সন্তান, ওনারা দুজনেই খুব বড় জ্যোতির্বিদ ছিলেন। ওনারা উত্তর খুঁজে পাননি। ওনারা বাড়ি ফিরে গেছিলেন। বাড়ি ফিরে যাওয়ার পরে মিহিরের যিনি পত্নী ছিলেন, তার নাম ছিল খনা। তিনি খুব সহজেই উত্তর বের করে দিয়েছিলেন যে আকাশে কতগুলো তারা রয়েছে। কিন্তু সেই উত্তরে মহারাজ বিক্রমাদিত্যের মনে সন্দেহ হয়েছিল। উনি পরে বের করেছিলেন যে ওই উত্তর বরাহ বা মিহির কেউই বের করতে পারেনি, বের করেছিলেন ওনাদের স্ত্রী। এই নিয়ে যে গল্প রয়েছে খনার বচন, খনা মহিষী মহিলা, ওনাকে নিয়েই আজকের আমি অধ্যায়টা করছি। খুব ছোট্ট করে আমি খনার জীবনী আমি পড়ে শোনাচ্ছি। অ্যাকচুয়ালি বেশ বড়, খুঁটিনাটিভাবে বলতে গেলে আমাকে কিছু মিস হয়ে যাবে যদি আমি নিজে থেকে বলতে চাই, তো আমি পড়েই শোনাচ্ছি। খনা চরিত্র অপরিহার্য হলেও তার ইতিহাস কিন্তু মেঘাচ্ছন্ন দিনের মতোই আলো আধারিতে সমাচ্ছন্ন। ঠিক কবে, কখন, কোথায় খনার জন্ম হয়েছিল তা নিয়ে বিস্তর মতভেদ আছে। খনা, বরাহ ও মিহির বা বরাহ মিহির, এই তিন চরিত্র একসঙ্গে মিলেমিশে থাকার ফলে এই তিন ব্যক্তিত্বকে নিয়ে নানা লৌকিক লোককাহিনী গড়ে উঠেছে, যে কাহিনীগুলির মধ্যে সংযোগ খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন গবেষক। প্রথম কিংবদন্তি অনুসারে খনা ছিলেন সিংহলের অধীশ্বর ময় দানবের কন্যা। ময় দানব আমরা মহাভারতে ওনার গল্প পেয়েছি, কিন্তু এই ময় দানব ওই ময় দানব নয়। ময় দানব শিল্পী ছিলেন, কিন্তু তার বংশধররা ছিলেন দুর্দান্ত রাক্ষস। তারা ময় দানবকে সবংশে নিধন করলেও ছোট্ট খনাকে মায়াবশত রেহাই দিয়েছিলেন। ময় দানবের শিশুকন্যা রাক্ষসদের মধ্যে বড় হয়ে উঠতে লাগলো। রাক্ষসগণ তার কেবল জীবন রক্ষা করেছিলেন এমন নয়, তারা তাকে অপত্য স্নেহে পালন করেছিলেন। একসময় তারা বুঝতে পারলেন যে কন্যাটি অসামান্য বুদ্ধিমতী, তাই তারা খনাকে অঙ্ক এবং জ্যোতিষশাস্ত্রে শিক্ষা দিতে লাগলেন। রাক্ষসরা তাকে শিক্ষিত করার জন্য শিক্ষকও নিযুক্ত করেছিলেন। খনাও দিন দিন তার ক্ষুরধার বুদ্ধি দিয়ে অসামান্য হয়ে উঠতে লাগলো। অনেকটা পড়লাম, কেমন লাগলো আপনারা বলবেন। দেখছেন আপনারা, খুব ভালো লাগছে। ধন্যবাদ অরিন্দমকে, আর ধন্যবাদ স্বপন কুচাইতকে, ধন্যবাদ দিদিমণিকেও। এদিকে অন্যত্র অন্য আরেক নাটক মঞ্চস্থ হচ্ছিল। সেই সময়ে মালাবার প্রদেশে চুম্বি নামক এক গ্রামে জ্যোতির্বিদ বরাহের ঔরসে ধরণী দেবীর গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হলো। বরাহ তার নাম রাখেন মিহির। জ্যোতির্বিদ বরাহ বিক্রমাদিত্যের রাজসভায় জ্যোতিষী ছিলেন। এই বিষয়ে তার রাজ্য জুড়ে নামডাক। স্বাভাবিকভাবেই পুত্র জন্মগ্রহণ করলে তিনি পুত্রের জন্মছক গণনা করতে শুরু করলেন। এখানেই এক অদ্ভুত ঘটনা ঘটল। বিধাতা অভিজ্ঞ মানুষকেও ভ্রান্তি এনে দেন। বরাহের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। তিনি মিহিরের জন্মছকে দেখলেন এই পুত্র ক্ষণজন্মা, মাত্র 10 বছর বয়সে এই পুত্রর অকাল মৃত্যু যোগ রয়েছে। তো পুত্রের অকাল মৃত্যু যোগ থেকে গৃহে যে অসুখ বা অশান্তি বা যে দুঃখ আসবে, সেজন্য তিনি এক অদ্ভুত বুদ্ধির আবিষ্কার করলেন। তিনি তাম্রপাত্রে নিজ পুত্রকে সমুদ্র জলে ভাসিয়ে দিলেন। সমুদ্রে ভাসতে ভাসতে সেই তাম্রপেটিকা উপস্থিত হলো সিংহলের উপকূলে। এই সময় শিশুকন্যা খনা কয়েকজন রাক্ষসীর সঙ্গে সমুদ্রে স্নান করতে উপস্থিত হয়েছিলেন। সেই তাম্রপাত্র দেখে খনার কৌতূহল হলো। খেলার ছলে তাম্রপাত্রটি রাক্ষসীদের কাছে আনতেই দেখলেন তার মধ্যে ফুটফুটে এক শিশুকন্যা রয়েছে। খনার অনুরোধে তারা সেই শিশুপুত্রকে রাক্ষসপুরে, রাজ অন্তঃপুরে নিয়ে গেছিলেন এবং তারা মানুষ করতে লাগলেন। কিংবদন্তি বলে খনা সেই তাম্রপেটিকার মধ্যে মিহিরের জন্ম পত্রিকা দেখে সমুদ্রপটেই গণনা করে দেখেছিলেন যে পেটিকার মধ্যে যে শিশুপুত্র আছে তার আয়ু অন্তত 100 বছর হবে। জন্মছকের ভ্রান্তি তার চোখ এড়ালো না, তাই তিনি রাক্ষসীদের অনুরোধ করলেন যাতে তারা মিহিরকে তার মতো করে মানুষ করে তোলেন। রাক্ষসীরা খনাকে স্নেহ করতেন, তাই তারা মিহিরকে মানুষ করতে লাগলেন। এরপর খনার মতো মিহিরও জ্যোতিষশাস্ত্রের পাঠ নিয়ে পারদর্শী হয়ে উঠলেন, কিন্তু সকলেই
অচিরেই হৃদয়ঙ্গম করলেন যে খনার মতো বিরল প্রতিভার অধিকারী মিহির কিন্তু নন। মাঝখানে দিনগুলি খনার মন্দ কাটছিল না। কাহিনী আর সংগ্রাম শুরু হলো এর পর থেকে। খনাকে বিবাহযোগ্যা দেখে তার জ্যোতিষশাস্ত্র শিক্ষকের কাছে জানতে চাওয়া হলো খনার যোগ্য স্বামীকে, তিনি কোথায় থাকেন। জ্যোতিষশাস্ত্র শিক্ষক তখন মিহিরকেই খনার যোগ্য পাত্র হিসেবে চিহ্নিত করলেন। শিক্ষকের গণনাকে মান্যতা দিয়ে রাক্ষসরা মিহিরের সঙ্গেই খনার বিবাহ প্রদান করলেন। এই কিংবদন্তি যদি সত্য হয় তবে বলতে হবে ঘটনা অনুসারে খনার চেয়ে মিহির বয়কনিষ্ঠ হওয়ার কথা, কারণ মিহির তখন তাম্রপাত্রে ভাসছেন যখন খনা অসাধারণ জ্ঞানের মাধ্যমে তার জন্মকুণ্ডলী শুদ্ধভাবে পাঠ করতে সক্ষম। সাধারণ কাহিনীতে খনা মিহিরের থেকে বয়সে বড় ছিলেন এমন তথ্য পাওয়া যায় না। আমাদের এই কিংবদন্তির পথ ধরে এগিয়ে যেতে হবে। বিবাহের সময় মিহির তার প্রকৃত পরিচয় জানতে পেরে জন্মভূমি যাওয়ার বাসনা খনার কাছে প্রকাশ করলেন। খনা সঙ্গে সঙ্গে গণনা করে দেখলেন সেই মুহূর্তটি এই হলো মহেন্দ্রক্ষণ। সঙ্গে সঙ্গে তারা খনা মিহিরকে নিয়ে বেরিয়ে পড়েছিল। খনা ও মিহিরকে একসঙ্গে বেরোতে দেখে প্রহরীরা প্রধান রাক্ষসকে তাদের চলে যাওয়ার কথা বলে দিতে বাধ্য হলেন। প্রধান রাক্ষসও তখন গণনা করে দেখলেন যে এটাই সেই মহেন্দ্রক্ষণ। এই সময় বের হলে কোনো বিপদের আশঙ্কা নেই। তিনি প্রহরীদের খনা আর মিহিরকে সমুদ্রের অপর তীরে রেখে আসতে আদেশ দিলেন। তার সঙ্গে তিনি অদ্ভুত একটি আদেশ প্রদান করলেন। তিনি এক অনুচরের হাতে 3টি গ্রন্থ বা 3টি বই দিলেন। বইগুলি হলো ভূতত্ত্ব, ক্ষতত্ত্ব আর পাতাল তত্ত্ব। জ্যোতিষশাস্ত্রের গ্রন্থ 3টি দিয়ে তিনি বললেন সমুদ্রের অপর তীরে গিয়ে মিহিরকে একটি প্রশ্ন করবে। সেই প্রশ্নের উত্তর যদি মিহির সঠিকভাবে দিতে পারে তাহলে এই 3টি বই তার হাতে দেবে। যদি সে উত্তর দিতে অক্ষম হয় তাহলে পাতাল তত্ত্বের বইটা তুমি তার হাতে দেবে না, ফেরত নিয়ে চলে আসবে, অন্য 2টি বই দিয়ে দেবে। রাক্ষস ভৃত্য সেই আদেশ লাভ করে সমুদ্রের অপর পাড়ে গিয়ে উপস্থিত হলেন। সেখানে একটি গাভী তখন সদ্য প্রসব যন্ত্রণায় পীড়িত। রাক্ষস মিহিরকে প্রশ্ন করলেন, বলুন তো মিহির, এই যে গাভী, ইনি সাদা শাবক প্রসব করবেন নাকি কালো শাবক প্রসব করবেন? মিহির গণনা করে দেখলেন গাভীটি শ্বেত বর্ণের শাবক প্রসব করবে। সেই অনুযায়ী শ্বেত বর্ণ বললেও কিছুক্ষণের মধ্যে দেখা গেল গাভীটি কৃষ্ণ বর্ণের বাচ্চা প্রসব করলো। রাক্ষস ভৃত্য মিহিরের গণনা ভুল জেনে তাকে 2টি গ্রন্থ দিয়ে একটি গ্রন্থ ফিরিয়ে নিয়ে সিংহলে চলে গেলেন। গণনা ভুল হওয়ায় মিহির লজ্জায় দুঃখে রাক্ষসরাজ প্রদত্ত 2টি গ্রন্থ সমুদ্রের জলে ফেলে দিলেন। খনা এই দৃশ্য দেখে নিজে গণনা করে জানলেন যে মিহিরের গণনা সত্যি অভ্রান্ত ছিল এবং নির্ভুল ছিল। গণনা অনুসারে গাভী শ্বেত বর্ণের শাবকই প্রসব করার কথা, কিন্তু ততক্ষণে তো বই 2টি সমুদ্রে ফেলে দিয়েছিল মিহির। তো প্রশ্ন করলেন, মিহির, এ কি করলে তুমি? মূল্যবান গ্রন্থ জলে ফেলে দিলে। গণনায় সত্যই তো গাভীর শ্বেতবর্ণের সন্তান হওয়ার কথা। দ্রুত তুমি সমুদ্র থেকে গ্রন্থ 2টো কুড়িয়ে নিয়ে এসো। খনার কথা শুনে মিহির দ্রুত সেই গ্রন্থ 2টি তুলে নিয়ে এলেন বটে, কিন্তু ততক্ষণে গ্রন্থ 2টির বেশ কিছু অংশ জলস্রোতে ভেসে গিয়েছে। কিছুক্ষণ পর গাভী তার বাচ্চার গা চাটতে শুরু করলে দেখা গেল বাচ্চার গায়ে অনেকটা কাদা মাখানো ছিল, যার জন্য বাচ্চাটাকে কালো বলে মনে হচ্ছিল। আসলে বাচ্চাটা কিন্তু সাদাই। এরপরে আমরা শুরু করি গল্পের 2য় অধ্যায়। এখনো আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে টিকে থাকার জন্য, আমার লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ। এরপরে শুরু হলো গল্পের 2য় অধ্যায়, ভারতের মধ্যে বরাহ, মিহির এবং খনার গল্প। বিক্রমাদিত্য রাজসভা আলো করে বসে আছে মিহিরের পিতা বরাহ। খনা এবং মিহির সেখানে উপস্থিত হলেন বরাহের গৃহে এবং নিজেদের পরিচয় দিলেন। কিভাবে মিহিরকে সমুদ্রের জলে ভাসতে দেখা গিয়েছিল এবং তাম্রপাত্রের মধ্যে তার জন্মছক ও পরিচয় লেখা ছিল, সব কথা খনা খুলে বলল। কিন্তু তা সত্ত্বেও বরাহ বিশ্বাস করতে নারাজ, কারণ তিনি নিজে গণনা করে দেখেছেন কোনো মতেই তার পুত্র 10 বছরের বেশি জীবিত থাকতে পারে না। খনা বারংবার দাবি করায় দুজনের সম্মুখে মিহিরের জন্মছক আবার গণনা করলেন। এবারও গণনায় ঠিক 1 বছরের কথাই ফুটে উঠল। এবারে একটু লক্ষ্য করে আপনারা শুনবেন। তখন খনা শ্বশুর বরাহকে যে কথাটি বলেছিলেন সেটি ছন্দবদ্ধভাবে কবিতার আকারে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় এক ছড়া। খনা কি বললেন জানেন? কিসের তিথি কিসের বার, জন্ম নক্ষত্র করসার, কি করো শ্বশুর মতিহীন, পলকে আয়ু 12 দিন। আবার বলছি, কিসের তিথি কিসের বার, জন্ম নক্ষত্র করসার, কি করো শ্বশুর মতিহীন, পলকে আয়ু 12 দিন। জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু জটিল তথ্য এই সামান্য 2 লাইনের যে ছন্দ রয়েছে এতে লুকিয়ে রয়েছে। এই ছন্দবদ্ধ পদ্যে বলা রয়েছে যে নক্ষত্রে সন্তান জন্মগ্রহণ করবে সেই নক্ষত্র যতদিন অবশিষ্ট থাকে, অর্থাৎ চন্দ্রমা যতদিন সেই নক্ষত্রে বিরাজ করেন, দিনের প্রতি পলকে 12 দিন হিসাবে হিসাব করে যত মাস বা দিন হবে ততদিন জাতক বেঁচে থাকবে।
আপনাদের বলে রাখা ভালো, আমি কিছুটা নিউমারোলজি চর্চা বা জ্যোতিষশাস্ত্র চর্চা কিছুটা করেছি, সামান্য কিছু ফোরকাস্ট বা সামান্য কিছু নলেজ আমারও রয়েছে। এত সুন্দর সহজ সরলভাবে কারো আয়ু যে ক্যালকুলেশন করা যায়, দেবী খনা, মহাদেবী খনাই একমাত্র বলতে পারবে। জ্যোতিষে পল, নিমেষ ইত্যাদি কথা বলা হয়েছে। ছড়াটি শুনতে সাধারণ মনে হলেও এর মধ্যে গাণিতিক জটিলতা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই জটিল গণনায় খনাকে পারদর্শী দেখে বরাহ অত্যন্ত বিস্মিত হলেন এবং পুত্র এবং পুত্রবধূকে সাদরে গ্রহণ করলেন। পিতৃগৃহে এসে মিহিরও সানন্দে স্বস্তিতে জীবন নির্বাহ করতে লাগলেন। উপরন্তু তিনি জ্যোতিষে পারদর্শী জেনে বরাহ তাকে রাজা বিক্রমাদিত্যের সভায় নিয়ে গেলেন এবং পিতা পুত্র দুজনেই বিক্রমাদিত্যের সভা আলো করে জ্যোতিষ চর্চা করতে লাগলেন। বরাহ ও মিহিরের গণনার নিপুণতা দেখে সকলে তাদের রত্নস্বরূপ মূল্যবান বলে মনে করতেন এবং অত্যন্ত সমাদর করতেন। দিনগুলি ভালো কাটলেও মাঝে মাঝে তাদের সমস্যায় পড়তে হতো। একদিন রাজা বিক্রমাদিত্যের মনে হলো আকাশ ভরা তারা, যেদিকে চাই ঝিকমিক করছে। আচ্ছা, এই তারার সংখ্যা কত? কেউ কি গণনা করে বলতে পারবে? অমনি প্রশ্ন উদিত হওয়া মাত্রই ডাক পড়ল বরাহ এবং মিহিরের। তাদেরকে প্রশ্ন করলেন, গণনার মাধ্যমে আপনারা নিশ্চয়ই তারকামণ্ডলীর সংখ্যা নির্ণয় করে দিতে পারেন। আপনি আর আপনার পুত্র আমাকে আকাশের নক্ষত্রের সংখ্যা বলুন। রাজার প্রশ্ন শুনে বরাহর মাথায় যেন বজ্র নিক্ষেপিত হলো। রাজা বলে কি, সমস্ত আকাশ জুড়ে তারার দল, তাদের চলাচল, কিছু জীবিত কিছু মৃত। মৃত তারাদের কেবল আলোটুকু এখনো দেখা যাচ্ছে, কিন্তু এদের অস্তিত্বই নেই। আলোকবর্ষের নিরিখে আলো এসে পৌঁছেছে মাত্র, তারা গিয়েছে নিভে। সূর্যমণ্ডলে গতিপথ, তাদের দ্রুত ছুটে চলায় তারাদের অবস্থানও ক্রমশ বদলায়। আর সেই অদল বদলের হিসাব করা কি চারটিখানি কথা? কিন্তু রাজাকে পারবো না এমনটা তো বলা যাবে না কখনোই। তারা বিক্রমাদিত্যকে বললেন, অবশ্যই আকাশ ভরা তারার গণনা করা সম্ভব, তার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন। রাজা তৎক্ষণাৎ উত্তর দিলেন, বেশ, আপনারা সময় নিয়ে গণনা করুন। গণনায় কি হলো আমাকে অবশ্যই জানাবেন, আমি এদের সংখ্যা জানতে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করব। বরাহপুত্র মিহিরকে নিয়ে চিন্তান্বিতভাবে গৃহে ফিরে এলেন। খনা তাদের চিন্তার কারণ জেনে বললেন, আপনারা চিন্তা করবেন না, আমি নক্ষত্র গণনা করে বলে দেব। কেবল বললেন না খনা, তিনি গণনাও করে দিলেন। গণনা অনুসারে তারাদের সংখ্যা নিয়ে বরাহ এবং মিহির উপস্থিত হলেন রাজার কাছে। রাজা তো আনন্দে আটখানা। তার রাজসভার জ্যোতিষী এমন গণনা করতেও সক্ষম? সত্যি কি এরা গণনা করেছেন, নাকি এদের মধ্যে কোনো গোপনীয় ব্যাপার রয়েছে? রাজার এই কৌতূহলই খনার জীবনে কাল হয়ে দেখা দিল। রাজা অনুসন্ধান করে বরাহের পুত্রবধূ তথা মিহিরের স্ত্রী খনার কথা জেনে ফেললেন। এবার খনা যে কতখানি প্রতিভাবান ছিলেন তা বিচারে তিনি উৎসুক হলেন। বরাহ বা মিহির কেউই কিন্তু রাজাকে খনার কথা বলেননি, তাই রাজা যে খনার কথা জানতে পেরেছেন তা কিন্তু তাদের কাছে প্রকাশ করলেন না। তিনি আবার এক দুরূহ প্রশ্নের উত্তর দিতে আদেশ করলেন। বরাহ এবং মিহির এবারও সময় নিয়ে বাড়িতে এসে খনাকে সেই প্রশ্ন প্রকৃত উত্তর কি তা জানতে চান। খনা এবারও সেই প্রশ্নের উত্তর দিতে অনায়াসে সক্ষম হলেন। বরাহ মিহির খনার দেওয়া সঠিক উত্তর নিয়ে রাজার সম্মুখে উচ্চারণ করলে রাজা এবার খনার কথা যে তিনি জানতে পেরেছেন তা দুজনের কাছে প্রকাশ করে দেবেন। রাজার এই সত্য প্রকাশ কেবল বরাহ ও মিহির জানলেন না, রাজ্যে সকলেই জানতে পারলেন। নিমেষের মধ্যে খনার খ্যাতি বিক্রমাদিত্যের রাজ্যে ব্যাপ্ত হলো। রাজা এবার খনাকে তার রাজসভায় নিয়ে আসতে আজ্ঞা দিলেন। তার রাজসভায় বিরল প্রতিভার অধিকারী অনেকে উজ্জ্বল হয়ে বিরাজ করছেন ঠিকই, কিন্তু একজন গৃহবধূ এত প্রতিভার অধিকারী, সূক্ষ্ম গণনাতে পটু এমন আর একজনও নেই। তার গুণকে যোগ্য মর্যাদা প্রদান করা উচিত। তাই রাজা বরাহকে পুত্রবধূ খনাকে রাজসভায় নিয়ে আসার জন্য আদেশ প্রদান করেছিলেন। রাজসভা থেকে গৃহে ফিরলেন বরাহ। রাজার আদেশ তিনি একেবারেই ভালো চোখে নেননি। তার মাথায় যেন বজ্রপাত হয়ে গিয়েছে। একজন গৃহবধূ তার সমস্ত খ্যাতি হরণ করে নিল, আবার সে কেউ নয়, তারই পুত্রবধূ। এখন বরাহের থেকে খনাকে মানুষ বেশি করে মান্যতা দেবে। সে কি করে সহ্য করবেন বরাহ? পুত্র মিহিরের যে জন্মছক তিনি বিচার করেছিলেন সেই অনুযায়ী তার 1 বছরের মধ্যে মৃত্যু হলেই মনে হয় ভালো হতো। তাহলে বরাহকে খনার সম্মুখীন হয়ে পরাজয় স্বীকার করতে হতো না। ইতিমধ্যে মিহিরকে দেখে পুত্র স্নেহে অন্ধ তিনি। আবার মিহিরও পিতার গৃহে স্থির স্বচ্ছন্দে অভ্যস্ত হয়ে উঠেছেন। এতদিন পর নিজ গৃহের সুখকে বিসর্জন দেওয়ার কোনো ইচ্ছাই মিহিরেরও ছিল না। তাই বরাহ যখন খনাকে হত্যার পরিকল্পনা করলেন, তখন মিহির নিজের স্ত্রীকে রক্ষা করার পরিবর্তে পিতার পক্ষই অবলম্বন করলেন। তিনি ভুলেই গেলেন খনাই তার জীবন রক্ষা করেছিলেন। সেই সমুদ্র তটে ঘটে যাওয়ার কথা শতবার রাক্ষসদের মুখে তিনি শুনেছেন, কিন্তু সে ঘটনার কথা তিনি স্মরণও করলেন না। অকৃতজ্ঞ মিহির। না, আমি এই গল্প কাউকে অকৃতজ্ঞ বা কাউকে
কোন রকম সমালোচনা করার জন্য করছেন। নিছক গল্পের ছলে বলছি, আপনারা কোনোভাবেই পার্সোনালি কাউকে নেবেন না। আমি ভারতীয় বিদুষী নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনার যিনি বিদুষী রয়েছেন তিনি খনা। বরাহের কোনো দায় ছিল না, কিন্তু মিহিরের দায় ছিল শতভাগ। খনাকে হত্যা করার ইচ্ছা থাকলেও বরাহের পক্ষে দ্রুত তা করা সম্ভব ছিল না, কারণ রাজা স্বয়ং আদেশ দিয়েছেন খনাকে আনার জন্য। খনার কি হলো তা তিনি অবশ্যই অনুসন্ধান করবেন। সেখানে দোষী প্রমাণিত হলে প্রাণদণ্ড কেউ রদ করতে পারবে না। সরি, কিন্তু খনার রাজসভায় যাওয়াও তিনি মেনে নিতে পারলেন না। পুত্রবধূ যাবে পণ্ডিত হয়ে, এ তো কলঙ্ক। অনেক চিন্তা করে পুত্র মিহিরকে তিনি খনার জিভ কেটে ফেলতে আদেশ দিলেন। নিজে খনার জিহ্বা ছেদন করবেন এমন সাহস মিহিরেরও ছিল না, কিন্তু বরাহ জানলেন জিহ্বা কেটে দিলে কথা বলার আর ক্ষমতা থাকবে না। তখন রাজসভায় বসার যোগ্যতা খনা হারাবে অনায়াসে। খনা কিন্তু তার বিপদ আঁচ করতে পেরেছিলেন। তিনি গণনা করে দেখলেন নিজের মৃত্যুকাল উপস্থিত, তাই তিনি মিহিরকে শ্বশুর বরাহের আদেশ পালন করতে বললেন। মিহির পিতার কথায় পত্নীর অনুরোধে খনার জিহ্বা কর্তন করলেন। এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি নিজে কেটেছিলেন, খনা নিজেই নিজের জিভ কেটেছিলেন। আবার কেউ বলেন মিহির তার জিভ কেটেছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের পরে খনা মৃত্যুর মধ্যে ঢলে পড়লেন। এক বিরল প্রতিভা বিলীন হল পৃথিবীর গর্ভে, শুধু কি নারী হওয়ার অপরাধে? না, খনা হারিয়ে যাননি, খনা মারা যাননি। খনা খনা হয়ে বেঁচে রইলেন। খনার মৃত্যু হয়নি, হবেও না। খনা প্রজাদের মধ্যেই রয়ে গেলেন। কেমন লাগলো বলবেন। আজকের আলোচনার যিনি বিদুষী মহিলা ছিলেন তিনি খনা। অজস্র সশ্রদ্ধ প্রণাম দেবী খনাকে। আপনাদেরকে অজস্র ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার একদিন অন্য কোনো একজন বিদুষীকে নিয়ে আমার এই সিরিজ চালিয়ে যেতে অবশ্যই আসবো। সবাইকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো প্লিজ জানাবেন। আমি টাইমলাইনে রাখলাম আমার ভিডিও, আপনারা সময় মতো অবশ্যই দেখতে পারেন। এগেইন থ্যাংক ইউ সো মাচ।